আজকাল আমরা জানি বা না জানি সব ব্যাপারেই আমাদের হুটহাট কিছু একটা বলাই লাগে। আমাদের কাছে যেন নীরবতা মানেই আমাদের দুর্বলতার কারণ হয়ে গেছে, আত্মসম্মানহীনতার কারণ হয়ে গেছে। যে বিষয়টা নিয়ে আমি আসলে বলতেছি, সেই বিষয়টা নিয়ে আমি আসলে কতটা ওয়েল নলেজড বা সেই বিষয়টা নিয়ে বলার মতো যোগ্যতা আমার আছে কি না, সেই বিষয়গুলো নিয়ে আমরা আসলে ভাবছি না। যার ফলে আমাদের আশেপাশে জ্ঞানী লোকেদের ছড়াছড়ি, কিন্তু শান্তি কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। বিকজ আমরা সমালোচনা তো করতেছি, কিন্তু আমাদের সমালোচনাটা কতটুকু গঠনমূলক সমালোচনা হচ্ছে সেটা নিয়ে আমরা আসলে কজন চিন্তা ভাবনা করতেছি। আমরা যে বিষয়টা নিয়ে আসলে সমালোচনা করতেছি এবং আমাদের সমালোচনাটা আসলে কতটুকু ফলপ্রসূ সুফল বয়ে আনছে সেটা নিয়ে আমরা ভাবি না অনেক সময়। আমাদের কাছে সমালোচনায় যাওয়ার মূল উদ্দেশ্য এবং মোটিভ একটাই, সেটা হচ্ছে নিজেকে জাহির করতে পারা। আসসালামু আলাইকুম, আই এম ইউর হোস্ট আব্দুল মাজিদ অ্যান্ড ইউ অল আর লিসেনিং সোলোকাস্ট। আজকের এই সোলোকাস্টে আমরা কনস্ট্রাকটিভ ক্রিটিসিজমের ইনডেপথে যাওয়ার সর্বোচ্চ চেষ্টা করব এবং এখান থেকে ফিগার আউট করার চেষ্টা করব আসলে কোন কোন জিনিসগুলোর কারণে আমরা গঠনমূলক সমালোচনা করতে পারি না, বা কোন কোন জিনিসগুলোর দিকে আমরা খেয়াল রাখলে আমাদের সমালোচনাগুলো আরও সুন্দর হবে। আমরা আসলে আমাদের কথার দ্বারা একটা ইনফ্লুয়েন্স ক্রিয়েট করতে পারবো, যাকে নিয়ে বা যার সমালোচনা করতেছি সেই মানুষটাও আসলে আমাদের সমালোচনার দ্বারা উপকৃত হবে। আমাদের মুসলিম উম্মার মাঝে জ্ঞানের অভাব মহামারী আকার ধারণ করেছে। তবে এই সমস্যাটা শুধু জ্ঞানের ক্ষেত্রেই না, আমাদের সামাজিক আচরণ, আমাদের স্বভাবজাত সৌজন্য, সদাচরণ, এগুলোর ক্ষেত্রেও আমাদের অবনতি হচ্ছে দিন প্রতিদিন। আমরা যখনই কারোর সাথে কোনো সমালোচনায় যাচ্ছি, যখনই আমাদের কারোর সাথে কোনো প্রকার কোনো মতবিরোধ হচ্ছে, তখনই আমরা নিজেদেরকে হয়তো গুটায় নিচ্ছি, নয়তো অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে, আক্রমণাত্মক হয়ে যাচ্ছে। আর আমাদেরকে নিয়ে যখন কেউ সমালোচনা করছে সেটাও আমরা নিতে পারতেছি না, বিকজ আমাদেরকে নিয়ে কেউ সমালোচনা করবে এটা আমরা কীভাবে সহ্য করতে পারি? আমরা তো সমালোচনার ঊর্ধ্বে, কিন্তু না, আমরা কেউ সমালোচনার ঊর্ধ্বে না। এই কথাটাই যখন আমরা কাউকে বোঝাতে যাই বা বলতে যাই যে ব্রাদার তোমার কথাটা অত সমালোচনার ঊর্ধ্বে না, তুমি যেটা বলছো সেখানে তো ভুল থাকতে পারে, তুমিও তো মানুষ, তখন তারা মুখে ঠিকই সমালোচনা গ্রহণে প্রস্তুত এটা বলে, কিন্তু সত্যিকার অর্থেই তাদের অন্তরে সেই প্রস্তুতিটা নাই। কিন্তু অন্য কেউ সমালোচনা করার আগে আমরা যদি নিজের মতের সমালোচনা, পর্যালোচনা এবং পুনর্মূল্যায়ন করতে পারি, তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এটা আমাদের সততা আর চারিত্রিক সৌন্দর্যের বহিঃপ্রকাশ হবে। মানুষের সামনে আমরা নিজেকে হয়তো বলতে পারি যে আমি সমালোচনা গ্রহণে প্রস্তুত, কিন্তু সত্যিকার অর্থে আমরা যখন ইন্ট্রোস্পেক্ট করব, সেলফ রিফ্লেকশন করব, তখন আমরা এই জিনিসটা আরও ক্লিয়ারলি দেখতে পাবো যে আসলে আমরা কতটুকু সমালোচনা নিতে পারি, আর আসলে কত সিলি সিলি বিষয়ে আমরা মানুষের সমালোচনা করি। আমরা অনেক সময় বলে থাকি তারাই সমালোচনা করে যারা সংকীর্ণ মনা, যারা দলান্ধ। এদের নিন্দা করাটা আসলে সহজ, কিন্তু অবচেতনভাবে আমরা আসলে একই কাজটা করতেছি। আমরাও একটা দলান্ধতার ভিতরে আছি, আর সেটা হচ্ছে নিজের মতের প্রতি অন্ধ আনুগত্য। নিজের মতামত, আমাদের নিজের চিন্তাধারা, নিজের পার্সপেক্টিভ, নিজের বিলিভ, এগুলোর বাইরে যখন আমরা যাইতেছি বা কেউ আমাদের এই বিলিফ সিস্টেমকে, আমাদের মেন্টালিটিটাকে ভুল প্রমাণ করতেছে বা ব্রেক করে ট্রাই করতেছে, তখনই আমরা অ্যাগ্রেসিভ হয়ে যাইতেছি। আর এরকম মুহূর্তগুলোতে আমাদের আবেগ আর আমাদের দেমাগ আমাদের বিবেকের নিয়ন্ত্রক হয়ে যায়। আর আমাদের আবেগ আর দেমাগ যখন আমাদের বিবেকের নিয়ন্ত্রক হয়ে যায়, ঠিক সেই মুহূর্তটাতেই আমরা ভুলটা করি। আমরা তখন লজিক্যাল ডিসিশনটা নিতে পারি না, আমরা তখন কনস্ট্রাকটিভ ওয়েতে চিন্তাভাবনা করতে পারি না। এই আবেগ আর দেমাগ যখন আমাদের বিবেকের উপর হাবি হয়ে পড়ে, তখনই আমরা ইম্পালসিভ ডিসিশন নিই, তখনই আমরা লজিক্যালি চিন্তাভাবনাগুলো আর করতে পারি না, যার ফলে এমন একটা পরিস্থিতির সৃষ্টি হয় যেটা আমাদের কারোরই প্রত্যাশিত নয়। সো দিস ইজ আ ভেরি বিগ প্রবলেম ওয়েন উই ক্রিটিসাইজ সামওয়ান। আমাদের মাথায় রাখতে হবে আমাদের বিবেক যেন জাগ্রত থাকে, ঠিক আছে? ওকে। আর সমালোচনার এই প্রসঙ্গটা যখন আসে, তখনই আমাদের বিপরীত পাশে থাকা ব্যক্তিটার প্রতি আমাদের মনোভাবটা হয়ে যায় আক্রমণাত্মক ও চ্যালেঞ্জিং। আমাদের চিন্তা ভাবনায় শুধু একটা জিনিসই ঘুরপাক খেতে থাকে যে তাদেরকে আমাদের কোনোভাবে হারাতে হবে, তাদেরকে যে কোনোভাবে হোক আমাদের অপদস্থ করতে হবে, তাদের কাছে আমরা যাতে কোনোভাবে ছোট হয়ে না যাই। হতে পারে কোনো একটা পার্টিকুলার
কথা আমাদের খারাপ লাগছে অথবা তার কোনো একটা বিহেভিয়ার আমাদের খারাপ লাগছে, কিন্তু আমরা যখন দেখি লজিক্যালি আমরা এই জিনিসটা ডিল করতে পারতেছি না, তখন আমরা তাকে ব্যক্তি আক্রমণ করা শুরু করি। তার এমন এমন সব ট্রেডসগুলো নিয়ে আমরা কথা বলা শুরু করি যেটার সাথে এটার কোনো সম্পর্ক নাই, যেটাকে লজিক্যাল ফ্যালাসিও বলে। অর্থাৎ তুমি যেটা বলতেছো সেটা লজিক্যাল, ঠিক আছে, কথা তোমার ঠিক আছে, কিন্তু এটা এই পরিস্থিতিতে এই কথার দরকার ছিল না। তুমি জাস্ট কনটেক্সটটাকে অন্যদিকে নিয়ে যাওয়ার জন্য এবং তোমার কথাটাকে সঠিক প্রমাণ করার জন্য এই কথাটা আনতেছো। দ্যাট ইজ কল লজিক্যাল ফ্যালাসি। এবং এটা আমরা ইউজ করি। অ্যান্ড একটা গঠনমূলক সমালোচনা কখনো এরকম হয় না। তারপরে সমালোচনার ক্ষেত্রে আমরা আরেকটা অনেক বড় ভুল করি, সেটা হচ্ছে যে যখন আমরা সমালোচনা করা শুরু করি, আমরা কারো সমালোচনা করতেছি মানেই আমরা ধরে নিই যে সেই মানুষটার যত খারাপ জিনিস আছে সেগুলো আমাদের সব উপস্থাপন করতে হবে। আর আমাদের উপস্থাপনাটা এমন হয় যে কেউ একজন যে এই মানুষটা সম্পর্কে জানে না, সে যদি এটা শোনে তার মনে হবে সে মানুষটা আসলে তার ভুলের জন্য বিখ্যাত, তার জীবনে কোনো ভালো কাজে নাই। জাস্ট ইম্যাজিন, এই একই জিনিসটা যেটা তুমি অন্য একটা মানুষের সামনে করলে, এই একই জিনিসটা অনেক সময় আমরা সেই মানুষগুলোর সামনেও করি। সেই মানুষগুলোর সামনে জাস্ট কল্পনা করে দেখি আমরা যে কতটা উইয়ার্ড হবে সিচুয়েশনটা। কোনো একজন মানুষ যদি আমাদের সামনে এসে দাঁড়ায় এবং জাস্ট আমাদের সম্পর্কে একটা পর একটা খারাপ কথায় বলেই যেতেছে, বাট আমরা তো জানি আমি এত খারাপ না, আমার ভিতরে ভালো জিনিসও আছে। কিন্তু একই জিনিসটা কেউ যদি এমনভাবে করতো যে আমাদের ভালো জিনিসগুলো যেগুলো তার ভালো লাগে সেই জিনিসগুলোকে অ্যাড্রেস করতো, তারপর আমাদের ভুলগুলা একটু ভালোবাসা দিয়ে, দরদ দিয়ে, মায়া দিয়ে, কেয়ার করে বোঝায় দিত, বাট এত পেশেন্স তখন আমাদের নাই। আর সোশ্যাল মিডিয়া হওয়ার কারণে আমরা আরও বেশি বেপরোয়া আর আরও বেশি দুঃসাহসী হয়ে উঠেছি। বিকজ আমাদের তো এখন আর ওই লেভেল অফ জবাবদিহিতা, ওই রকম জবাবদিহির আওতায় হতে হয় না। যে কারো কমেন্ট বক্সে গিয়ে আমরা তাকে হুটহাট যা ইচ্ছা বলে দিয়ে আসতে পারি, গালি দিয়ে চলে আসতে পারি। মোস্ট অফ দ্য টাইম এটার কোনো ব্যবস্থা নেওয়া হয় না। মত প্রকাশের স্বাধীনতার অপব্যবহার করি আমরা আসলে, সেটা যে কোনো বিষয় হোক, ধর্ম হোক, রাজনীতি, অর্থনীতি, যে কোনো বিষয়ে আমরা নিজেদের এক্সপার্ট ওপিনিয়ন দিতে চলে যাই। তো আমাদের একটা কথা মাথায় রাখতে হবে যে আমরা যেই উপায় বা যেই পদ্ধতিতে মানুষের সমালোচনা করি বা মানুষকে উপদেশ দিতে যাই, এই জিনিসটা মোস্ট অফ দ্য টাইম খুবই রূঢ় হয়। আর স্বভাবতই মানুষ তার প্রতি রূঢ় আচরণকারীকে সবসময় প্রতিহত করতে চায়। তাই আমাদেরকে মাথায় রাখতে হবে যে ব্যক্তিকে নিয়ে সমালোচনা করতেছি বা যাকে নিয়ে কথা বলতেছি তার প্রতি আমাকে আরও সদাচারী হতে হবে। বিকজ সদাচারবিহীন সমালোচনার ফলে সমালোচিত যে ব্যক্তিটা তার ভুল কাজটা সে আরও বেশি করে। আমি এমনভাবে তার সমালোচনা করছি যার ফলে সে অফেন্ড হয়ে গেছে। ডাজ ইট মেক সেন্স? আমার সমালোচনা করার মূল উদ্দেশ্যটা কি ছিল? যে আমি চাইতেছিলাম যে মানুষটার, তো এখানে উদ্দেশ্যটা আরেকটা প্রবলেম। আমরা মোস্ট অফ দ্য টাইম কারো সমালোচনা করতে যে আক্রমণাত্মক ভঙ্গিতে, আমাদের মাথায় এটা থাকেই না যে আসলে আমি তাকে বা তার এই জিনিসগুলো নিয়ে কথা বলতেছি বিকজ আমি চাই সে তার এই জিনিসগুলো ছেড়ে দেয়। ওকে, এইদিকে গেল আমাদের প্রবলেমেটিক পার্টটা, যে আসলে কী ধরনের সমস্যা হয় বা কোন ধরনের ভুলগুলো আমরা নর্মালি করি সমালোচনার ক্ষেত্রে। কিন্তু সমস্যাগুলো অ্যাড্রেস করতে পারলেই হবে না, অবশ্যই আমাদের সলিউশন লাগবে। তো এই পার্টটাতে আমরা সলিউশনটা নিয়ে ডিসকাস করব। তো সমালোচনার ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি তাহলে সমালোচনার অনেকগুলো মূলনীতি আছে, কিন্তু এই সব মূলনীতির সার কথা মূলত দুইটা। প্রথমটা হচ্ছে সৌজন্য এবং দ্বিতীয়টা হচ্ছে জ্ঞান। প্রথমটা সৌজন্য কেন বললাম এটা নিয়ে অনেকে প্রশ্ন করতে পারে যে ভাই সমালোচনা করি, আলোচনা করি, তর্ক করি, বিতর্ক করি, যাই করি, এখানে তো জ্ঞানটা সবার আগে থাকা উচিত না? কারণ জ্ঞান ছাড়া তো আমি কি বলবো না বলবো কিছুই। কিন্তু ব্যাপারটা আসলে এরকম না। এখানে মূল প্রভাবকটা আসলে সৌজন্য। সৌজন্যবিহীন কোনো সমালোচনা, সৌজন্যবিহীন কোনো বিতর্ক, সৌজন্যবিহীন কোনো আলোচনা, তর্ক, সেটা কখনোই ফলপ্রসূ কোনো ফলাফল বয়ে আনবে না। এটা শুধু আমাদের ভুলের দিকে নিয়ে যাবে, এটা আরও অন্যায়ের দরজা খুলে দিবে, সমাজে আরও অশান্তি সৃষ্টি করবে। আমার অনেক জ্ঞান আছে, আমি অনেক জানি, ফাটায় জানি, কিন্তু আমি জানি না যে কীভাবে জ্ঞানগুলা বা যে বিষয়টা বা যে কথাটা আমি বলতে চাইতেছি সেটা আমার কীভাবে বলা উচিত, কীভাবে বললে মানুষ কথাটা শুনবে। সব সময় যে আমরা শোনাতে পারবো তাও কিন্তু সত্যি না, কিছু কিছু সময় আমরা ব্যর্থ হব। তাহলে যুদ্ধ কেন করে মানুষ? সৌজন্য দিয়ে সমালোচনা করে, আলোচনা করে যখন কিছু না হয় তখন মানুষ কিসে যায়? যুদ্ধের জন্য যায়। সেটা আলাদা টপিক, যেটা লিমিটেশনটা আসলে কতটুকু বাউন্ডারির ভিতরে আমরা সমালোচনা
সৌজন্যের ভিতরে সমালোচনা করে সমাধানটা আনতে পারবো, সবসময় পারবো যে তাও কিন্তু না। তো যেটা বলতেছিলাম যে প্রথমে সৌজন্যতা বোধ আমাদের ভিতরে আনতে হবে, অ্যান্ড দেন জ্ঞান, তারপরে আমাদের জ্ঞান অর্জন করতে হবে, জ্ঞান কনভে করতে হবে, ওইগুলো আমাদেরকে সবসময় চেষ্টা করতে হবে আমরা যেন শান্তিপূর্ণ পথটাতে আগাতে পারি। বিকজ আল্লাহ তাআলা কোরআনে বলছে তোমরা দিন প্রতিষ্ঠিত করো আর এতে বিভক্তি সৃষ্টি করো না, সূরা শুরার 13 নম্বর আয়াতে বলছে। তো আমাদের মাঝে কিছু মানুষ আছে যারা মানুষের মাঝে বিভক্তি না এনে এরা সত্য তুলে ধরতেই পারে না। আবার এমন কিছু মানুষও আছে যারা মিথ্যা না বলে মানুষকে ঐক্যবদ্ধ করতে পারে না। আর এ ধরনের মানুষরা আসলে ইসলামকে ভালোভাবে আমার মনে হয় বুঝে উঠতে পারেনি। কারণ ইসলাম এমন একটা ধর্ম যেটা আমাদেরকে শেখায় ব্যালেন্স, দ্য ব্যালেন্স বিটুইন দিন অ্যান্ড দুনিয়া, দ্য পারফেক্ট রিলিজিয়ন ফর হিউম্যান। আমরা এই জিনিসটা মাথায় রাখতে পারি না সবসময় যে আমাদের প্রত্যেকের মতামতের সমালোচনার অধীন। আমরা অন্যের সমালোচনা করার সময় তো খুব পারদর্শী, কিন্তু কেউ যখন আমাদের সমালোচনা করে সেটার পরিপ্রেক্ষিতে আমাদের রেসপন্সটা কেমন হবে সেটা আমরা অনেকেই ক্লিয়ার করতে পারি না। আমাদেরকে এটা মাথায় রাখতে হবে যে আমাদের মতামত সমালোচনার অধীন। আমরা কেউই সমালোচনার বাইরে না, আমরা কেউ সবসময় ঠিক না। আমাদের ইসলামী স্বর্ণযুগে সালাফরা যারা ছিলেন তারা আসলে সমালোচনার ক্ষেত্রে কেমন ছিলেন? তারা সমালোচনাকে সাদরে গ্রহণ করতেন। তারা যখন একে অন্যের সমালোচনা করত তখন তারা একে অন্যের প্রতি সর্বোচ্চ সম্মান বজায় রাখত। তারা সম্মান ভদ্রতা সহকারে একজন অন্যজনের ভুল তুলে ধরত এবং সর্বোচ্চ পাণ্ডিত্যের মান বজায় রাখত। দ্যাট মিনস তারা যা ইচ্ছা বলতো না, যেখানে সেখানে চলে যেত না, কনস্ট্রাকটিভ ওয়েতে বলতো। পাণ্ডিত্যের মান মানে হচ্ছে তারা আসলে জানতো যে কীভাবে সমালোচনা করা উচিত এবং কোন কোন বিষয়গুলো অ্যাড্রেস করা উচিত, কোন কোন বিষয়গুলো আমার ইগনোর করা উচিত, এই জিনিসগুলো তারা জানতো, বুঝতো। সমালোচনার ইসলামী দৃষ্টিভঙ্গির সারসংক্ষেপে এবার মালিকি মাযহাবের প্রতিষ্ঠাতা ইমাম মালিক বিন আনাস বলেন, কবরে সাহিত্য ব্যক্তি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত আর কারো মতামতই সমালোচনার ঊর্ধ্বে নয়। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কিন্তু সমালোচনার প্রতি ছিলেন খোলা মনের। দুনিয়াবী বিষয়ে প্রায়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতের প্রতি ভিন্ন মত পোষণ করতে সাহাবীগণ, তবে দিনের ব্যাপারে তিনি যা বলতেন তা অবশ্যই প্রশ্নাতীত। তো এখানে যদি আমরা খেয়াল করি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতকেও সাহাবীরা সমালোচনা করতেন। এর মাধ্যমে জাস্ট এটাই বুঝাইতে চাইতেছি যে কারো মতই সমালোচনার অধীন না। এখন আপনাদের হয়তো মনে হতে পারে যে আমি তো মাত্রই বললাম যে মালিক বিন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সরি তো এখন আপনাদের হয়তো মনে হতে পারে আমি তো মাত্রই বললাম যে মালিকি মাযহাবের প্রতিষ্ঠাতা ইমাম তিনি বলছেন যে কবরে সাহিত্য ব্যক্তি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত আর কারো মতামত সমালোচনা ঊর্ধ্বে নয়। আবার বলতেছি তার এখানে মূলত উনি যেটা বলছেন সেটা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলো আমাদেরকে বলে গেছেন, ওহির থ্রুতে যে কথাগুলো বলছেন, দিনের ব্যাপারে যে কথাগুলো বলছেন, ওইগুলো সমালোচনার ঊর্ধ্বে না। তো দুনিয়াবী ব্যাপারে তো আমি এটাই বোঝানোর চেষ্টা করতেছি যে আমরা সবাই সব বিষয়ে এক্সপার্ট না, দ্যাটস ওয়াই আমাদের সমালোচনা হবে। তো আমি যেমন এই যে সমালোচনা নিয়ে কথা বলতেছি, আম নট অ্যান এক্সপার্ট। আমি আমার নলেজ গেদার করার পার্সপেক্টিভ থেকে, আমি যতটুকু জ্ঞান অর্জন করছি বা যতটুকু জানতে পারছি সেটার পার্সপেক্টিভ থেকে আমি বলতেছি। কিন্তু দিনের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলো বলতেন সেগুলো অবশ্যই প্রশ্নাতীত, বিকজ ওহি তো তার কাছে আসতো। তো সেখানে আমাদের প্রশ্ন করার বা সমালোচনা করার কিছু নয়, সেটা তার মতামতটাই আমরা সর্বোচ্চ প্রায়োরিটি দিব। তো আমরা মানুষ, ঠিক আছে, আমাদের মানবীয় পরিবর্তনশীলতার কথা আমাদের সবসময় মাথায় রাখতে হবে। আমরা সবসময় এক ধরনের চিন্তাভাবনা করি না, এক ধরনের পরিবেশের মধ্যে দিয়ে যাই না, আমাদের ভিতরে বায়াসনেস কাজ করে অনেক সময় অনেক ধরনের। তো এই কথাটা মাথায় রাখতে হবে আমাদের, এবং সমালোচনার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। এখন থেকে আমরা যার মতের সমালোচনা করতেছি আমাদের মাথায় রাখতে হবে তার মতের সঠিক পর্যালোচনা না করে যেন আমরা তার সমালোচনায় না যাই। সমালোচনার নামে তাকে ব্যক্তি আক্রমণ করা থেকে আমাদের সাবধান হতে হবে। ভিন্ন মতাবলম্বী ব্যক্তিদের ব্যক্তিগত বিষয় নিয়ে পড়ে না থেকে আমাদের অবশ্যই মূল আলোচনায় সীমাবদ্ধ রাখতে হবে। আর এমনভাবে কাউকে আমরা উপস্থাপন করব না যাতে মনে হয় যে ব্যক্তিটি আসলে বলছিলাম ভুলের জন্য বিখ্যাত। ওকে, আর আমরা যদি সত্যি নিজেদের মাঝে ঐক্য রক্ষা করতে চাই, আমরা যদি সত্যি চাই যে আমরা আসলে মিলেমিশে থাকবো, ভালোবাসা দিয়ে শান্তি সম্প্রীতি দিয়ে আমরা আসলে বসবাস করব, তাহলে আমাদের অন্যের প্রতি, অন্যের মতের প্রতি, অন্যের সমালোচনার প্রতি সম্মান প্রদর্শন করতে হবে আর উদার মন মানসিকতা গড়ে তুলতে হবে। আর ইসলাম আমাদেরকে এরকম নম্র আর সৌজন্যমূলক আচরণই শিক্ষা দেয়। এই নম্র আচরণের প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে
তিনি বলেছিলেন, নম্রতা জাতি প্রবেশ করে, আমি আবার বলছি, নম্রতা জাতি প্রবেশ করে সেটিকে সুন্দর করে তোলে, আর এর অনুপস্থিতিতে তা হয়ে ওঠে কদর্য। সহিহ বুখারীর 2594 নম্বর হাদিস। অন্য আরেকটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দয়ার প্রসঙ্গে বা মানুষের প্রতি আমরা যে অ্যাগ্রেসিভ মেন্টালিটি রাখি, এটা যাতে আমরা না রাখি, সেই প্রসঙ্গে একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে উদ্দেশ্য করে একবার বলছিলেন, হে আয়েশা, আল্লাহ দয়ালু এবং তিনি দয়াশীলতা পছন্দ করেন। দয়া প্রদর্শনকারীকে তিনি যা দেন, সীমা লঙ্ঘনকারীকে তিনি তা দেন না। আমাদের দয়ার কারণে তিনি আমাদের এমন সব জিনিস দেন যা অন্য কোনো কিছুর জন্য আমাদের দেন না। কুড ইউ ইম্যাজিন? দয়ার কারণে আমাদেরকে আল্লাহ এমন সব জিনিস দিবেন যেটা আল্লাহ সীমা লঙ্ঘনকারীকে দিবেন না। দয়ার কারণে আল্লাহ তাআলা আমাদের এমন সব নিয়ামত দিবেন যেটা অন্য কোনো কাজের কারণে দিবেন না। আমি জানি দয়ার কারণে অন্ততপক্ষে আর কিছু পাই বা না পাই, অন্তরে প্রশান্তি পাবো। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে কেমন ব্যক্তি ছিলেন? তিনি ছিলেন দয়ালু, সংবেদনশীল, নম্র, আর তার সামনে কখনোই কাউকে অপদস্থ হতে হতো না। আল্লাহ আমাদেরকে সীমাবদ্ধতা দিয়েছেন, মায়া মমতা দিয়ে সৃষ্টি করেছেন, আর যার কারণে আমরা স্বভাবতই তার প্রতি যার কারণে আমরা মূলত আমাদের প্রতি রূঢ় আচরণকারী ব্যক্তিদেরকে সবসময় প্রতিহত করতে চাই, তাদের প্রতি আক্রমণাত্মক হয়ে যায়। আরে ভাই, তোমার সাথে এমন করতেছিস কেন, কি সমস্যা? যাই হোক, কিন্তু আমরা যদি মানুষের সাথে এরকম করি, আসলে আমরা সত্যি কথা বলতেছি, সঠিক কথা বলতেছি, হক কথা বলতেছি, বাট ইন এ ব্যাড ওয়ে। আমরা রূঢ়ভাবে বলতেছি, কথাটা আমরা সুন্দরভাবে বলতে পারি। তো আমরা যদি সুন্দরভাবে না বলি তাহলে কি হবে? আর আমরা যদি সঠিক কথাটাও বলি তবু কর্কশ আচরণ করে অপরের বিরোধিতা, আমাদের বিরোধিতার শিকার হওয়ার কি দরকার রে ভাই? তাই একজন প্রকৃত মুসলিম হিসেবে আমাদের কখনোই উচিত না অন্যকে অপদস্থ করার উদ্দেশ্যে তার দোষ খুঁজে বেড়ানো। যেভাবে মানে আমাদের অনেকে আছে এ ধরনের মেন্টালিটি রাখে, আমি দুধের দুধ তুলসী পাতা না, আমি তা বলতেছি না। আসলে সত্যি কথা হচ্ছে, আল্লাহ তাআলা আমাদেরকে যে সত্যটা প্রদান করেছেন সেটা আমাদের কাছে একটা আমানত, আর এই সত্যটা অন্যের কাছে পৌঁছে দেওয়াটা আর মানুষকে ভুল ধারণা মুক্ত করাটা একটা ইবাদত। আর এসব দায়িত্ব পালন করা মানে আমরা অপরকে গালমন্দ করার লাইসেন্স পেয়ে যাচ্ছি না। অনেক মানুষকে দেখছি, ইনক্লুডিং মি, আমি অনেক সময় এরকম করছি। আমরা আসলে এখন যে সমালোচনা করি বা যে উপদেশ দেই, এগুলো দায় ছাড়া উপদেশ। আমরা যদি নিজেদের দিকে একটু খেয়াল করে তাকাই তাহলে আমরা এই জিনিসটা ক্লিয়ারলি দেখতে পাবো যে নির্দিষ্ট কিছু ব্যক্তিবর্গের প্রতি, নির্দিষ্ট কিছু মতের প্রতি আমাদের ঝোঁক আছে, আর এই জিনিসগুলো আমাদের নিরপেক্ষ বিচার ক্ষমতাকে প্রভাবিত করে। যেমন সেটা হতে পারে পরিবর্তনশীলতার প্রতি অনীহা কারো, লাইক যেমন আছে সেরকমই থাকতে চাওয়ার প্রবণতা, নতুন কিছু ট্রাই করি, বা আমি অনেককে অনেক সময় বলি যে আচ্ছা এটা একটু ট্রাই করে দেখেন না, খুবই ইজি একটা কাজ। যখন আমি বলি, সে বলে যে না আমি এটার সাথে ইউজ টু না, আমি এই কাজটা করি না, দ্যাটস ওয়াই সে করবে না। সে আসলে পরিশ্রম করতে চাইতেছে না, তাকে তখন মাথা খাটাইতে হবে, সমস্যা হলে সেটা সমাধান করতে হবে, অনেক কিছু। তারপর হচ্ছে বিভিন্ন ট্রেন্ড, এবং এই ট্রেন্ড জিনিসটা আরো বেশি ভয়ঙ্কর। এই জিনিসটা কিছুদিনের জন্য আসে, ওই বাংলা মুভিতে একটা ডায়লগ ছিল কি জানি, ঝড়ের মতো আসে তুফানের মতো চলে যায়, এরকম একটা জিনিস। এই ট্রেন্ড অনেক সময় আমাদের চিন্তা ভাবনাকে প্রভাবিত করে, আর এই জিনিসগুলো আমাদের নিরপেক্ষ বিচার ক্ষমতাকে নষ্ট করে, যার কারণে আমরা সমালোচনার ক্ষেত্রে নিরপেক্ষ থাকতে পারি না। এই বায়াসনেসগুলো আমাদের ভিতরে কাজ করে। এরপর একটা জিনিস আছে, সেটা হচ্ছে বেড়ে ওঠার পরিবেশ। আমরা কোন ধরনের পরিবেশে বেড়ে উঠছি সেটা। সো ছোটবেলা থেকে কেউ যদি ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে বড় হয়, তারা অবশ্যই বাংলা মিডিয়ামের ছেলে মেয়েদেরকে খ্যাত লাগার প্রবণতা আছে, বিকজ সে তার ফ্রেন্ডদের মাঝে এই জিনিসটা দেখতে পাইছে যে বাংলা মিডিয়ামস আর খ্যাত। তেমনি একইভাবে বাংলা মিডিয়ামের ছেলেরা বা মেয়েরা যারা ছোটবেলা থেকে বাংলা মিডিয়ামে পড়ে বড় হয়েছে, মোস্ট অফ তাদের ভিতরে এই ধরনের একটা বায়াসনেস কাজ করে যে ইংলিশ মিডিয়ামস আর ফার্মস। এছাড়াও কারো প্রতি যদি আমাদের কোনো ঘনিষ্ঠতা থাকে, আমাদের কোনো ফ্রেন্ড থাকতে পারে, কোনো কাছের মানুষ, বড় ভাই থাকতে পারে যাদের সাথে আমাদের ঘনিষ্ঠতা আছে, তো এই জিনিসগুলো আমাদের সিদ্ধান্তকে প্রভাবিত করে। তো সেই মানুষটা সম্পর্কে যদি আমাদের সামনে কেউ সমালোচনা করে, ওই জিনিসটা আমরা নিতে পারি না। তো এরকম ছোটো ছোটো জিনিস আছে, প্রভাবক হিসেবে কাজ করে, আমাদের সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতাকে প্রভাবিত করে, আর আমাদের সিদ্ধান্তগুলোই আমাদের সমালোচনাকে প্রভাবিত করে। তো এখন কিছু টিপস দিই যেগুলো আমি পার্সোনালি মনে করি যে সমালোচনা করার ক্ষেত্রে এই জিনিসগুলো যদি আমরা মাথায় রাখি তাহলে আমাদের সমালোচনা আরেকটু এফেক্টিভ হবে। নর্মালি সবার আগে সবচেয়ে বড় ভুলটা যেটা আমরা করি সেটা হচ্ছে সেই মানুষটার ভুলের লিস্ট তুলে ধরি পুরো, এই ভুল, সেই ভুল, এইটা করছো, সেইটা করছো, সব ভুল, আমি
সে মানুষটা ভাবে এত ভুল আমার, এর আমি কি বুঝাবো, বা এর সাথে আমি কোন কেন যাবো কনভারসেশনে, ভালোভাবে মানে এফেক্টিভ কোনো কনভারসেশন আমি কেন যাবো, এখানে আমার ভুলই দেখতেছে, আমার ভালো কিছু দেখতেছে না। এরকমটা হয় নিজেদের ব্যাপারে যদি আমরা চিন্তা ভাবনা করি, আমরাও এরকমটা করি অনেক সময়। আচ্ছা, দ্বিতীয় ভুলটা আমরা কি করি, যাদের ইন্টেনশনাল প্রবলেম আছে, অর্থাৎ যারা ব্যাড ইন্টেনশন নিয়ে সবসময় চলাফেরা করে, তারাই জিনিসটা করে। ফর এক্সাম্পল, কারোর সাথে কোনো একটা ব্যাপারে সমালোচনা করতেছি আমরা কারো ব্যাপারে, তো তখন আমরা কি করি, যখন আমরা সমালোচনা করার মতো তেমন কথা খুঁজে না পাই, তখন আমরা তার শব্দ চয়ন কেমন ছিল এই জিনিসগুলো নিয়ে সমালোচনা করি। মানে কথার কথা কি অনেক সময় কিছু একটা বলে ফেলে, সেই জিনিসটাও আমরা বুঝতে পারি যে আসলে সে ওইটা মিন করে নাই, তারপর আমরা সেটা মিন বানাই, এটার ভুল অর্থ বের করে আমরা তার সমালোচনা করি, সমালোচনার বিষয় বানাই সেটাকে। সো দ্যাটস আ ভেরি ব্যাড থিং অলসো। তারপরে যে ভুলটা করি, আসলে সমালোচনা তো আমরা একটা মানুষের পুরো জীবন নিয়ে করি না, আমরা একটা পার্টিকুলার কোনো একটা ইভেন্ট বা পার্টিকুলার কোনো একটা ঘটনার উপর বা কোনো একটা ট্রেডস বা বিহেভিয়ারের উপর ভিত্তি করে করি। তো আমরা কি করি, আমরা যখন ওই এক্স্যাক্ট জিনিসটা নিয়ে কথা বলতেছি, তখন আমরা ওইটাতে আটকে থাকি না, আমরা অন্যান্য জিনিসে ছড়ায় যাই। যে জিনিসটা প্রসঙ্গক্রমে আসতেছে না সেই জিনিসটা আমরা নিয়ে আসি। সো দ্যাটস দ্য অ্যানাদার ভেরি বিগ মিস্টেক। আরেকটা ভুল করি, সমালোচনা যখন আমরা শুরু করি, আমরা কর্কশ ভাষায় সমালোচনা শুরু করি, সমালোচনা করতে থাকি, এবং আমাদের ভিতরে নম্রতা এবং ভদ্রতা জিনিসটা একদম পালা যায়। তারপরে আবেগ আর দিমাগ আমাদের বিবেকের নিয়ন্ত্রক হয়ে যায় তখন। এই জিনিসটার প্রতি আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে, আবেগ আর দিমাগ যেন আমাদের বিবেকের নিয়ন্ত্রক না হয়ে যায়, তখনই আমরা শয়তানের জালে পড়ে যাব। শয়তান তখন আমাদেরকে লড়াবে, তার ইশারায় নাচাবে, শয়তান এটাই চায়। যে এই কারণেই রাগ জিনিসটাকে সবসময় নিয়ন্ত্রণ করতে বলা হয়। এরকম একটা হাদিস ছিল মেবি, যে সে আসলে প্রকৃত শক্তিশালী না যে মানুষকে প্রহার করতে পারে বা মারতে পারে, সত্যিকারের শক্তিশালী সে যে আসলে নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারে। সো ট্রাই ইট আউট। সমালোচনার উদ্দেশ্য আমাদের হতে হবে সংশোধন, নাকি তাকে অপদস্থ করা। অবশ্যই আমাদের ইন্টেনশনটা অবশ্যই আমাদেরকে আগে আমাদের ইন্টেনশনটা ঠিক করতে হবে, যে সে মানুষটার যে জিনিসটা নিয়ে আমি কথা বলতেছি, আমি চাই মানুষটা যাতে সেই জিনিসটা ইমপ্রুভ করুক, নাকি আমি জাস্ট বলার জন্যই বলতেছি, মজা নেওয়ার জন্যই বলতেছি। না, এরকমটা করা যাবে না। ওকে, আর সবসময় মাথায় রাখতে হবে, অজ্ঞতা রাগের ভিত্তিতে আমরা যেন কোনো প্রকার কোনো তর্কে না যাই। একটা জিনিস সম্পর্কে আমি জানি না, জাস্ট আমার মাথা গরম হয়ে গেছে, সেই কারণে আমি তার সঙ্গে নেমে গেলাম। আমার মাঝে মাঝে অনেক রাগ ওঠে, আসলে তখন আমি বুঝি না কি করবো, আসলে বলার মতো কথাও খুঁজে পাই না, না বললেও খারাপ দেখা যায়। তখন যখন যাই, নিজেকে কেমন জানি অসহায় লাগে। আর আমরা যখনই কারো সমালোচনা করা শুরু করি, এই জিনিসটা আমাদের ম্যাসিভলি এফেক্ট করে, ইনসেন লেভেল আমাদেরকে এফেক্ট করে জিনিসটা, সেটা হচ্ছে নিজেকে তার চেয়ে শ্রেষ্ঠ মনে করা। আমরা তার সমালোচনা করতেছি, এর মানে আমি তো ভালো মানুষ, আমার ভিতরে কোনো খারাপ জিনিস নেই, ও প্রেম করে মাইয়া নিয়ে ভেঙে গেছে, আমি তো ভালো ছেলে, ও তো পচা। হতে পারে ওর আরো 110টা ভালো ট্রেডস আছে, যে ট্রেডস হয়তো আমার 10টাও নাই। জাস্ট এই একটা জায়গায় তার ভুল পাই। আমি বলতেছি না মেয়ে নিয়ে ভাইগা যাওয়াটা ইজ আ অ্যাপ্রিসিয়েটেবল থিং, ওকে, জাস্ট বোঝানোর জন্য বলছি। অ্যান্ড লাস্ট অ্যান্ড অ্যাট দ্য লিস্ট, জ্ঞান এবং দয়া, যেটা নিয়ে একটু আগে কথা বলছিলাম, যে আল্লাহ তাআলা বলছিল যে দয়াশীল ব্যক্তিদেরকে তিনি এমন জিনিস দেন যেটা অন্য কাউকে দেন না। আর এই দুইটা জিনিস যদি আমরা সমালোচনার সময় ইনক্লুড করতে পারি, তাহলে আমাদের সমালোচনাগুলো সত্যিকারের সুবিচারমূলক সমালোচনা হবে। সত্যিকার অর্থে দয়াবিহীন ধর্মীয় জ্ঞানও যেমন আল্লাহ তাআলার হিদায়াত থাকে না, তেমনি জ্ঞানহীন দয়াও ইসলামী শিক্ষার পরিপন্থী। ফর এক্সাম্পল, নির্দয় আলিম বা দয়ালু মূর্খ কারো কাছ থেকে আসলে উপকৃত হওয়ার সম্ভাবনা নাই। প্রথমজন মানুষকে তারাই দেবে, আর দ্বিতীয়জন মানুষকে ভুলের মধ্যে নিক্ষেপ করবে। সো এই জিনিসগুলো আমাদেরকে হেল্প করবে। তো সর্বশেষে একটা কথাই বলবো, সমালোচনা হচ্ছে একটা ব্যক্তিগত চ্যালেঞ্জ, কারণ আমরা কখনো নিজেদের এই পরিবর্তনশীলতাটা কাটায় উঠতে পারবো না। আমরা প্রতিনিয়তই চেঞ্জ হইতেছি, প্রতিনিয়তই আমরা নতুন নতুন ইনফরমেশনের সাথে এক্সপোজ হচ্ছি, এক্সপ্লোর করতেছি নতুন নতুন জিনিস, নতুন নতুন জায়গা, নতুন নতুন মানুষের সাথে আমরা পরিচিত হচ্ছি। তাদের সাথে মেলামেশায় ওঠা বসায় আমাদের ভিতরে ছোটোখাটো বায়াসনেস তো কাজ করবে, আর যার কারণে সত্যিকার অর্থেই পক্ষপাত মুক্ত হওয়া কখনোই সম্ভব না। পূর্ণ নিরপেক্ষতাও একটা অসাধ্য কাজ। সো আমি যত কিছুই বলি না কেন, সত্যিকার অর্থে আমি যে সত্যিকার অর্থে সঠিকভাবে সমালোচনা করতে পারবো এই গ্যারান্টি আমি দিতে পারতেছি না, বিকজ পূর্ণ নিরপেক্ষতা অর্জন করা একটা অসাধ্য কাজ। আর আমাদের এই সহজাত অক্ষমতায় আমাদেরকে আরও বেশি সাবধান হতে সাহায্য করে। অ্যান্ড হিয়ার ইজ দ্য থিং, এই জিনিসটা আমাদেরকে আরও সাহায্য করে টু বিকাম মোর কাইন্ড, আমাদেরকে আরও কাইন্ড হতে সাহায্য করে। যে
আমার ভিতরে অক্ষমতা আছে, তাহলে আমি যে আরেকজনের সমালোচনা করব, যা ইচ্ছা বলবো, আমি তো বলতে পারবো না। আমার ভিতরেও তো ফল্ট আছে। তো অবশ্যই আমাদের সমালোচনার সময় এই জিনিসটা মনে রাখতে হবে যে আমাদের এই সমালোচনাটাও সমালোচনার ঊর্ধ্বে না, ঠিক আছে? বিকজ আমরা মানুষ, যার ফলে আমাদের কণ্ঠস্বরটা আরেকটু ভদ্রস্থ হবে, আমরা একটু নম্র হব, একটু কাইন্ড হব, একটু নরম হব, আমাদের ভিতরে অহংকারটা একটু কমে যাবে। আর আল্লাহকে ভয় করতে আর তার দয়া লাভের উপযোগী আচরণ করতে আমাদেরকে এটা আরও সাহায্য করবে। তোমার আজকের পকপক এই পর্যন্তই। ইনশাল্লাহ নেক্সট এপিসোডে অন্য কোনো টপিকে পকপক করতে এসে যাব। ইফ ইউ পিপল লাইক মাই পকপক, দেন প্লিজ শেয়ার দিস মেসেজ টু ইউর beloved ones. অ্যান্ড আই নো যে কারো এত ধৈর্য নাই যে এত সময় নিয়ে আমার এই পকপক শুনবে, আর কেউ এটা শেয়ার করবে না খুদাই। চাইলে একটু কমেন্ট করতে পারেন যদি আমার কোনো কথা কারো খারাপ লেগে থাকে, কাউকে যদি আমি আনকনসিয়াসলি অফেন্ড করে থাকি, প্লিজ ক্ষমা করে দিন। আল্লাহ হাফেজ।